ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এ মর্মান্তিক দাবানলে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই দাবানলের নৃশংস থাবার আঁচড় পড়েছে ৬০ লাখের বেশি মানুষের জীবনে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থার উৎপত্তি হয়েছে যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়াবিদ টড হল বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়ায় শক্তিশালী টর্নেডোর সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত আগস্ট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে গেছে। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করার পাশাপাশি এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে এরই মধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। এ দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আনার আশার আলো দেখা গিয়েছে, কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালিসেডস এবং ইটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার ২.৫ গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে ইউসিএল-এর একটি বিশ্লেষণে বলা হয়েছে, এই দাবানলগুলো বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও বড় এবং গরম হয়ে উঠেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস দূষণ একটি বড় ভূমিকা রেখেছে। দাবানল প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন ও সম্পত্তি রক্ষার লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে। টানা ১৫ মাসের ভয়াবহ সংঘাতের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে অবশেষে সম্মত হয়েছে ইসরায়েল এবং উপত্যকাটি নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আর এই বহুল প্রতীক্ষিত চুক্তির কৃতিত্ব দাবি করে বসেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। নতুন বছরের শুরুর দিকে এমন সতর্ক আশাবাদ ব্যক্ত করে হোয়াইট হাউস। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা চালানোর সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করেই ছাড়বেন। অন্যদিকে অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বেশ কয়েকবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে যোগাযোগ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তিনি দাবি করেন, তিনি বেশ কয়েকবার নেতানিয়াহুকে চাপও দিয়েছেন এই বিষয়ে। তাই এখন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হওয়ার পর দুই নেতাই এর কৃতিত্ব দাবি করছেন। ইতিমধ্যে এই চুক্তিটি বাস্তবায়নের উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষ গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছে। এমন খবর প্রচারিত হওয়ার পর বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জো বাইডেন বলেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ যুদ্ধের মধ্যস্থতাকারীদের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলেই এই চুক্তি সম্ভব হয়েছে। চূড়ান্ত চুক্তি অনুযায়ী বাইডেন যেদিন বিদায় নেবেন
তার একদিন আগেই 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হবে গাজায়। বাইডেন জানান, শীঘ্রই জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন। ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী আছেন তারাও বাড়ি ফিরতে পারবেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ সংঘাতের পর্যায় থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসছে। এই চুক্তিটি তার প্রাথমিক পদক্ষেপ। এদিকে প্রায় একই সময়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যারা জিম্মি অবস্থায় আছেন তাদের মুক্ত করতে আমরা একটি চুক্তি করতে পেরেছি। শীঘ্রই তারা মুক্তি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার সংবাদ শুনে আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম, কারণ জিম্মিদের মধ্যে অনেক মার্কিন নাগরিক ছিলেন। ট্রাম্প বলেন, এটি একটি মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তি এবং গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। গাজা যেন আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ না হয়, সেজন্য আমার নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। বিশ্লেষকদের মতে, বাইডেন যেহেতু নিজের মেয়াদ শেষ করে ক্ষমতা ছাড়ছেন, তাই তার বিদায় বেলায় তার এই কৃতিত্ব চাওয়াটা স্বাভাবিক। একই সাথে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দেওয়া কথা রাখতে পেরেছেন এবং তিনি ক্ষমতায় বসার পূর্বেই চুক্তি বাস্তবায়ন করে দেখিয়েছেন। সেক্ষেত্রে এর কৃতিত্বের ভাগ তার চাওয়াটাও অনৈতিক কিছু নয়। ছেচল্লিশ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনির প্রাণহানির পর অবশেষে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল হামাস। এরপর মধ্যস্থতাকারী দেশ কাতার আশা প্রকাশ করেছে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি খুব শীঘ্রই সম্পাদিত হতে পারে। গাজার যুদ্ধবিরতি চুক্তিতে উভয় পক্ষ সম্মতি দেওয়ার পর একে কেন্দ্র করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। তিনি বলেছেন, এটি দৃশ্যত ইসরায়েলের ঐতিহাসিক পরাজয়। 16 জানুয়ারি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এক টেলিভিশন ভাষণে আল হাইয়া বলেছেন, গাজায় ইসরায়েল তার কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ঐতিহাসিক মুহূর্ত। এটি ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয়। জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, আল হাইয়া বলেছেন, আমাদের জনগণ দখলদারদের সব প্রকাশ্য ও গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের কখনো জয়ী হতে দেবে না। আল হাইয়া আরও বলেন, আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করেছে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দখলদারদের কোনো ষড়যন্ত্রই আমাদের দুর্বল করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, হামাস কখনো ইসরায়েলি আগ্রাসন ভুলবে না বা ক্ষমা করবে না। আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে আল হাইয়া 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আক্রমণের সামরিক কৃতিত্ব এবং জনগণের জন্য গর্বের বিষয় হিসেবে প্রশংসা করেন। ওই হামলা গাজা যুদ্ধের সূচনা করে। আল হাইয়ার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে হামাস এখনও আপোষহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। হামাসের সিনিয়র নেতা খালিল আল হাইয়া তার বক্তব্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্রশক্তি লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেন, যারা হামাসের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। আল হাইয়া আরও বলেন, হামাস ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে অটুট থাকবে এবং তারা জেরুজালেম ও আল আকসা মসজিদকে তাদের পথপ্রদর্শক হিসেবে দেখে যাবে। তিনি বলেন, আমাদের শত্রুরা কখনো আমাদের দুর্বলতার মুহূর্ত দেখবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি হামাসের আগ্রাসী অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার করেন। চরম বিপাকে আছেন যুক্তরাজ্যের সদ্য সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তাকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাক বিতণ্ডার পর
এবার টিউলিপ ইস্যুতে মুখ খুলেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছেন তিনি। 15 জানুয়ারি বুধবার নিজস্ব মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিউলিপকে নিয়ে একটি পোস্ট করেন তিনি। সমালোচনার তোপের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগের বিষয়ে মারিও নাউফালের একটি টুইট বার্তা শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, লেবার পার্টির শিশু কল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয়, আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। গত আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এতে টিউলিপ সিদ্দিকের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠলে তাকে বহিষ্কারের দাবি ওঠে। বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে। সেখানে তিনি এবং পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। এদিকে টিউলিপ পদত্যাগ করার পর এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কারণ টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমারের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে লেবার পার্টির এক এমপি স্টারমারকে উদ্দেশ্য করে বলেছেন, টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী গোল। সবাই জানত বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তার সম্পর্ক ছিল, যাদের অনেক ক্ষমতা ও অর্থ আছে। উল্লেখ্য যে গত বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিয়ার স্টারমার। তিনি নতুন সরকার যে মন্ত্রিসভা গঠন করেন সেখানে টিউলিপ সিদ্দিককে সিটি মিনিস্টারের দায়িত্ব দেন। তার কাজ ছিল দেশটির আর্থিক বিষয়াবলিতে সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধ করা। তবে যে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সেই দুর্নীতির অভিযোগের মুখেই বাধ্য হয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে। টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের খুব কাছের বন্ধু হিসেবে সর্বাধিক পরিচিত ছিলেন।